মাত্র 8টি টিকিট আর বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং 183। শুনতে শুধু দুটি সংখ্যা মনে হলেও এই দুই সংখ্যার মাঝে ব্যবধানটা বলে দেয় বাংলাদেশের 2030 বিশ্বকাপ স্বপ্নটা কতটা কঠিন। কিন্তু সবকিছু কি সত্যিই সম্ভব, নাকি এমন কিছু পরিবর্তন শুরু হয়েছে যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি? শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটা আপনার ধারণাটা বদলে দিতে পারে। চলুন শুরু করি একটি ইতিবাচক খবর দিয়ে। সাম্প্রতিক ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে 183তম স্থানে। দীর্ঘ সময় পর এটি দেশের অন্যতম সেরা অবস্থান, অর্থাৎ গত কয়েক বছরের তুলনায় কিছুটা হলেও উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে এখানেই বাস্তবতার মুখোমুখি হওয়া জরুরি। ফিফার সদস্য দেশের সংখ্যা 2 শতাধিক, যেখানে 183 নম্বরে থাকা মানে এখনও বাংলাদেশ নিজের সারিতেই অবস্থান করছে। কিন্তু শুধুমাত্র র্যাঙ্কিংয়ে সামান্য উন্নতি দেখেই বিশ্বকাপের স্বপ্নকে খুব কাছে ভেবে নেওয়া ঠিক হবে না। এবার আসি 2030 বিশ্বকাপের প্রসঙ্গে। এই আসরটি হবে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের টুর্নামেন্ট। 1930 সালে শুরু হয় বিশ্বকাপের 100 বছর পূর্তি উপলক্ষে এবার ইতিহাসের প্রথমবারের মতো একাধিক মহাদেশ মিলে 6টি দেশ আয়োজন করবে: স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে। এখানেই রয়েছে বড় একটি বিষয়, আয়োজক দেশ হওয়ার কারণে এই 6টি দল বাছাই পর্ব খেলতে হবে না, তারা সরাসরি মূল পর্বে খেলবে। অর্থাৎ শুরুতেই কয়েকটি জায়গা নিশ্চিত হয়ে গেছে। যদিও 64 দলের বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়েছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 48 দলের ফরম্যাটই বহাল আছে, তাই বিশ্লেষণও সেই হিসেবেই করতে হবে। এশিয়ার জন্য সরাসরি বরাদ্দ রয়েছে 8টি স্থান, পাশাপাশি আন্তঃমহাদেশীয় প্লে অফের মাধ্যমে আরও একটি অতিরিক্ত সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে। শুনতে হয়তো 8টি জায়গা অনেক বড় মনে হতে পারে, কিন্তু একটু থামুন। এই 8টি টিকিটের জন্য যেসব দল লড়বে তাদের নাম শুনলেই বোঝা যাবে পথটা কতটা কঠিন: জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কাতার, ইরাক, উজবেকিস্তান, জর্ডান, কুয়েত। এরা বছরের পর বছর বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ধাপে পৌঁছানোর অভিজ্ঞতা নিয়ে খেলছে, আর বাংলাদেশকে সেই দলগুলোর সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। কিন্তু এখানেই শেষ নয়, বিশ্বকাপে পৌঁছানোর পথটাও কম কঠিন নয়। প্রথম ধাপে অপেক্ষাকৃত নিচের র্যাঙ্কিংয়ের দলগুলো হোম ও অ্যাওয়ে ভিত্তিতে মুখোমুখি হয়। বাংলাদেশেও সাধারণত এখান থেকেই যাত্রা শুরু হয়। এরপর আসে দ্বিতীয় ধাপ, যেখানে গ্রুপ পর্বে 6 থেকে 8টি ম্যাচ খেলতে হয়। কিন্তু আসল পরীক্ষা শুরু হয় তৃতীয় ধাপে, যেখানে এশিয়ার শক্তিশালী দলগুলো একে অপরের বিপক্ষে লড়াই করে, আর সেখান থেকে নির্ধারিত হয় বিশ্বকাপের সরাসরি টিকিট। বাংলাদেশ এখন পর্যন্ত কখনো এই তৃতীয় ধাপে পৌঁছাতে পারেনি, আর ঠিক এই তথ্যটাই বুঝিয়ে দেয় 183 নম্বর থেকে বিশ্বকাপের শেষ 8-এ ঢোকার পথটা কতটা দীর্ঘ এবং কতটা কঠিন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। হামজা চৌধুরী জাতীয় দলে যোগ দেওয়ার পর কি সত্যি বাংলাদেশ ফুটবলে বড় কোনো পরিবর্তন এসেছে, নাকি আমরা আবেগী বিষয়টাকে একটু বেশি বড় করে দেখছি? উত্তরটা কিন্তু এতটা সহজ নয়। হামজার অভিষেকের পর থেকেই বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। মাঠে তার উপস্থিতি, অভিজ্ঞতা এবং নেতৃত্ব দলকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে, এ নিয়ে খুব একটা দ্বিধামত নেই। কিন্তু শুধুমাত্র একজন ফুটবলারের আগমনে কি পুরো দলের ভাগ্য বদলে যেতে পারে? পরিসংখ্যান বলছে জাতীয় দল সেই সময়ের পর বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, জয়ের সংখ্যা খুব বেশি নয়, আর এশিয়া কাপেও মূল পর্বে জায়গা নিশ্চিত করা সম্ভব হয়নি। সিঙ্গাপুর ও হংকংয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ লড়াই করলেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল আসেনি। তাহলে কি হামজা চৌধুরীর আশাতে কোনো পরিবর্তনই আসেনি? একটু থামুন, এখানেই রয়েছে এমন একটি বিষয় যা শুধু পরিসংখ্যান হিসাব দিয়ে বোঝানো যায় না। ভারতের বিপক্ষে দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশের সেই ঐতিহাসিক জয় শুধু 3 পয়েন্টের গল্প ছিল না, সেই ম্যাচ দেখিয়েছে বাংলাদেশ এখন অন্তত এমন প্রতিপক্ষের বিপক্ষেও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে যাদের সামনে আগে অনেক সময় শুরু থেকেই পিছিয়ে পড়ার মানসিকতা কাজ করত। অর্থাৎ পরিবর্তন হয়েছে, তবে সেটা এখনো ফলাফলের চেয়ে মানসিকতার বেশি। কিন্তু বাস্তবতা ভুলে গেলে চলবে না।
শুধু একজন কিংবা দুজন প্রবাসী ফুটবলার এনে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করা সম্ভব নয়, কারণ সমস্যার মূল জায়গাটা একাদশে নয়, পুরো ফুটবল ব্যবস্থাপনায় দেশের ঘরোয়া লিগে মান আরও উন্নতি করতে হবে। বয়সভিত্তিক প্রতিভা খোঁজার কার্যক্রম নিয়মিত করতে হবে। জেলা পর্যায়ে একাডেমি, স্কুল ফুটবল এবং যুব উন্নয়ন প্রকল্পে আরও শক্তিশালী না করলে জাতীয় দলে ধারাবাহিক মানের খেলোয়াড় তৈরি হবে না। জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা ইরানের সাফল্যের পিছনে শুধু তারকা ফুটবলার নেই, তাদের শক্তি তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং কয়েক দশকের ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশেও যদি একদিন সেই জায়গায় পৌঁছাতে হয় তাহলে একই ধরনের ভিত্তি গড়ে তুলতে হবে। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, তাহলে কি বাংলাদেশ 2030 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে? বর্তমান বাস্তবতা বলছে সম্ভাবনা খুবই কম। 183তম অবস্থান থেকে এশিয়ার সেরা 8 দলের মধ্যে জায়গা করে নেওয়া, যেখানে জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া ও সৌদি আরবের মতো শক্তিশালী দল রয়েছে, সেটি এখনও অত্যন্ত কঠিন লক্ষ্য। তবে গল্পটা এখানেই শেষ নয়। যদি প্রশ্ন করেন আজই কি বাংলাদেশ বিশ্বকাপের জন্য প্রস্তুত, উত্তর হবে না। কিন্তু যদি প্রশ্ন করেন সঠিক পথে হাঁটা কি শুরু হয়েছে, তাহলে উত্তর হবে আসার কিছু কারণ অবশ্যই আছে। র্যাঙ্কিংয়ে ধীরে ধীরে উন্নতি, শক্তিশালী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা তৈরি হওয়া, হামজা চৌধুরীর মতো ফুটবলারের যোগদান এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের উঠে আসা সবই ইতিবাচক ইঙ্গিত। তাই হয়তো আসল লক্ষ্য শুধু 2030 নয়, হয়তো 2034, 2038 কিংবা তারও পরে কোনো বিশ্বকাপ। কারণ বড় সাফল্য একদিনে আসে না, শক্ত ভিত গড়ে উঠলে একদিন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে। আর সেই ভিত্তি কতটা মজবুত হবে সেটাই ঠিক করবে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। তো আপনাদের মতে কি মনে হয়, বাংলাদেশ কবে বিশ্বকাপে সুযোগ পাবে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন।